আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে এসে দলের সিনিয়র নেতাদের নিয়ে আত্মসমর্পণ করবেন। এই ঘোষণার মধ্য দিয়ে তার ফিরে আসাটা কতটুকু নিশ্চিত, নিশ্চয়ই সেই বিষয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে রয়েছি। একমাত্র শেখ হাসিনাই ভালো করে জানেন যে তিনি ফিরবেন কিনা সত্যি সত্যি। কিন্তু তার এই এক ঘোষণাতেই এর মধ্যে অনেকে ভয়ে, আতঙ্কে তার ফিরে আসাটা ঠেকাতে আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। একটা চমক জাগানো খবর আপনাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে রয়টার্স হচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা, আপনারা জানেন সেটি। রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন নেতা কর্মীদের নিয়ে, বড় বড় নেতাদেরকে নিয়ে তিনি ডিসেম্বরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। বছরের মধ্যেই দেশে ফিরব, হাসিনার এই বার্তা টনিকের মতো কাজ করেছে পদ্মাপাড়ে। একদিকে যখন শেখ হাসিনা হুঙ্কার দিচ্ছেন, ঠিক সেই সময় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জে কর্মসূচি বাতিল করছেন সার্জিস নাহিদরা। পিছনে দেখতে পাচ্ছেন আমাদের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী। অনেকে তাকে বর্তমান প্রধানমন্ত্রীও মনে করে, এই কারণে মনে করে যে উনি তো যাওয়ার আগে তার পদত্যাগপত্র দিয়ে যায়। উনি দেখলেন কত ঘটনা ঘটলো, এখন এই কথা বললি বাংলাদেশে এই কথা কোনো সাংবাদিক যদি বলে একদম চারিদিকে চিকুই শুরু হয়ে যায়। পদত্যাগপত্র দেয়নি। কারণ বর্তমানে যারা ক্ষমতায় আছে, বিরোধী দল, সরকারি দল যারাই আছে কিনা, তারা সবকিছু সহ্য করলে এটা সহ্য করবে না যে উনি বর্তমানে বাংলাদেশের মানে বৈধ প্রধানমন্ত্রী, যেহেতু উনি পদত্যাগপত্র দেয়নি। কাহিনী একটা আসছে পদত্যাগপত্র দেয়নি। তো যাই হোক, তো এখন আমাদের কি হয়েছে, আমাদের এই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন মোদী সাহেবের খাস মেহমান হয়ে, আপনারা জানেন। তো সে রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন যে মোটামুটি সব ঠিকঠাক আছে, গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, দেখি ডিসেম্বর মাসে চলে আসুন দেশে। একটা খবর ফলো করে ছাপা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরে চলে যাবেন, এবং ইটস ট্রু, এবং এটা আগেও এটা নিয়ে কথা হয়েছে, কিন্তু গ্লোবাল মিডিয়া সবাই একযোগে একসাথে এই নিউজটা ছাপাচ্ছে। আপনি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেশ প্রশংসা করছেন দেখলাম, মানে আওয়ামী লীগ সভানেত্রী প্রশংসা করার মতো কাজ তিনি করেছেন তিনিও বলেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু ধরেন এই যে তিনি বাংলাদেশে উনি আজকে আশ্রিত, মানে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তিনি ভারতে আছেন, আশ্রিত কেন? তাহলে কি নাগরিক তিনি ভারতের? উনি সেখানে গেস্ট হিসেবে আছেন। আশ্রিত মানে আবার কি? আশ্রিত মানে যার কোনো সহায় নাই, সম্বল নাই, তিনি যেখানে দিনহীন ভাবে আছে না। বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিরাপত্তা দিতে পারেনি বলে একটি গেস্ট কান্ট্রিকে আমি বলি প্রতিবেশী। প্রথমে থাকা ভিডিও ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। পিছনে দেখতে পাচ্ছেন আমাদের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী। অনেকে তাকে বর্তমান প্রধানমন্ত্রীও মনে করে, এই কারণে মনে করে যে উনি তো যাওয়ার আগে তার পদত্যাগপত্র দিয়ে যায়। উনি দেখলেন কত ঘটনা ঘটলো, এখন এই কথা বললি বাংলাদেশে এই কথা কোনো সাংবাদিক যদি বলে একদম চারিদিকে চিকুই শুরু হয়ে যায়। পদত্যাগপত্র দেয়নি। কারণ বর্তমানে যারা ক্ষমতায় আছে, বিরোধী দল, সরকারি দল যারাই আছে কিনা, তারা সবকিছু সহ্য করলে এটা সহ্য করবে না যে উনি বর্তমানে বাংলাদেশের মানে বৈধ প্রধানমন্ত্রী, যেহেতু উনি পদত্যাগপত্র দেয়নি। কাহিনী একটা আসছে পদত্যাগপত্র দেয়নি। তো যাই হোক, তো এখন আমাদের কি হয়েছে, আমাদের এই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন মোদী সাহেবের খাস মেহমান হয়ে, আপনারা জানেন। তো সে রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন যে মোটামুটি সব ঠিকঠাক আছে, গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, দেখি ডিসেম্বর মাসে চলে আসুন দেশে, দেখি কে কোনটা চিরারি বাঁধে, বলছেন একদম স্টেট কাট কথাবার্তা, দেখি ডিসেম্বর মাসে চলে আসুন। সে আমারে বলে, বলছে রয়টার্স পড়ে শোনাবো একটু পরে আমি আপনাদেরকে। তো এইটা শোনার পর আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে ভাই, গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে আমার ভাবতেই, মানে মানে কি হইতেছে, মানে শরীর গরম হয়ে যেতেছে। উনি সত্যি যখন ভারতের নয়াদিল্লি থেকে ঢাকা এয়ারপোর্টে নামবেন, ভারতের নয়াদিল্লি থেকে ঢাকার এয়ারপোর্টে নামবে, সেদিন ঢাকার অবস্থাটা কি হবে? সেদিন ঢাকার অবস্থা কি হবে আমার মাথায় ঢুকে না ভাই। আপনারা যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানেন যে সেদিন ঢাকায় কি হবে, কি হতে পারে সেদিন ঢাকায়, যেদিন শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পাড়া দিবে এই 2-2.5 বছর পর। আগে আমি নিউজটা পড়ে আপনাদেরকে শুনে তারপরে বলছি। এই যে দেখেন রয়টার্সের সাক্ষাৎকার, আর রয়টার্সের সাক্ষাৎকার কপি করছে হলো আমাদের দৈনিক ইত্তেফাকের ওই ভাইয়েরা, ঠিক আছে। তো এখানে লিখেছে দেখেন, ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ, গুড ডিসিশন নিঃসন্দেহে মনে করি। তো চলুন আমরা একটু নিউজটা পড়ি এখান থেকে। মৃত্যুদণ্ডের সাজা মাথা নিয়ে প্রায় 2 বছরের নির্বাসন শেষে আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে 78 বছর বয়সী রাজনীতিক তার এই পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান দেশে ফিরে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি মেরেও ফেলা হতে পারে, জেনে তিনি
ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, যে 2.5 বছর পর এবার কিন্তু উনি সুনির্দিষ্টভাবে দিন তারিখ উল্লেখ করে বলে দিয়েছেন রয়টার্সকে 2 ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবো। এখন বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় থাকবে না, কে লন্ডনে হিজরতে যাবে, কে বিরোধী দল হবে, কোন দলকে নিষিদ্ধ করা হবে, আর কোন দল অ্যাক্টিভ গভর্নমেন্ট বা রানিং গভর্নমেন্ট হিসেবে থাকবে, এই সিদ্ধান্তগুলো কিন্তু আসলে আমরা মনে করি যে আমরা বাংলাদেশের জনগণ দেই। আমরা মনে করি যেহেতু ভোটাভুটি বলে একটা ব্যাপার আছে বাংলাদেশে, যেগুলো মানে আমরা আমাদের দেশ থেকে সিদ্ধান্ত নেই, আমরা এগুলো করি, কিন্তু ভাই ভুল। আমার কাছে কেন জানি মনে হয় এর পিছনে অন্য কেই বা কারা রয়েছে। অনেকে শখ করে এটাকে নাম দিচ্ছে কি ডিপ স্টেট, অনেকে শখ করে এটাকে নাম দিচ্ছে ডিপ স্টেট। এই যে দেখেন শেখ হাসিনার 17 বছর শাসনামল, মাত্র হয়তো কত হবে 50,000 1 লাখ পোলাপান হবে, সবচেয়ে বড় জোর এই গণভবনের দিকে। তারপরে শেখ হাসিনার যে বাসভবন ছিল, নামটা তো ভুলে গেলাম, শেখ হাসিনা বাসভবনের নামটা জানি কি ছিল, সুন্দর একটা নাম আছে, ভুলে গেছি, কমেন্ট করে জানেন। তো যাই হোক, সেদিকে যখন এই 50,000 1 লাখ মানুষ হবে বড় জোর সেখানে যাচ্ছিল, চাইলে কিন্তু শেখ হাসিনা যে সেনাবাহিনী ছিল, এই বর্তমান সেনাবাহিনী ওয়াকরুজ্জামান যদি একটু কামান ট্যাঙ্ক নিয়ে রাস্তায় নামতো, তাহলে কিন্তু এই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যায় মুহূর্তের মধ্যে, এতে কোনো সন্দেহ নেই। চিন্তা করে দেখেন, শেখ হাসিনার ওই সময়ে সেনাবাহিনী চাইলে 2-4টা ট্যাঙ্ক নামালেই কিন্তু তখন এই আন্দোলন পিছু হটে, বুঝছেন। কিন্তু কোনো কারণে শেখ হাসিনা যে সেনাবাহিনী তখন কিন্তু কথা শুনছিল না। আর শেখ হাসিনা বারবার বলার পরও সেনাবাহিনী যেহেতু রাস্তায় নামেনি, নিশ্চয়ই সেনাবাহিনীর উপর কারো না কারো প্রভাব ছিল, বুঝতে পারছেন। তো যে যার ভাই স্বার্থ বুঝে, যখন বিপদে পড়ে যে যার স্বার্থ বুঝে, তো যার ফলে সেনাবাহিনী ওদিক দিয়ে পুলটি মারছে। কারণ সেনাবাহিনী যদি ওই মুহূর্তে শেখ হাসিনার কথা শুনতো, তাহলে উপরে যে বসেরা বসে রয়েছে, ডিপ স্টেট নামের বসেরা বসে রয়েছে, তারা হয়তো একটা কাহিনী করতো এই সেনাবাহিনীর সাথে। তো যার ফলে তারা কি করছে, তারা মনে করছে যে ওই সময় সেনাবাহিনী শেখ হাসিনার কথা না শুনে ওই বসদের কথা শুনেই বেটার। এখন কারা ছিল সেই বস, বিগ বস, সেটা তো ভাই আমি জানি না, আপনি জানি, কিন্তু কেউ না কেউ ছিল, নাইলে অল্প কিছু 2-4টা কামান ট্যাঙ্ক বা রাস্তায় নামালে কিন্তু সেই বিদ্রোহ শেষ হয়ে যায়, বুঝছেন। এরকম সিরিয়াতে 2-4-5-10 লাখ মানুষ মেরে ফেলেছে, তাতে কি যায় আসে, কার কি বিচার হয়েছে? সিরিয়ার বাশার আল আসাদ এখন রাশিয়ার মস্কোতে খুব আলিশান দিন যাপন করতেছে, কি হয়েছে, কোন বিচারটা কি হয়েছে সব ভুলে গেছে অলরেডি। অথচ 8-10 লাখ মানুষ মারা গেছে, আর বাংলাদেশে মারা গেছে মাত্র 1400 জন বিবিসির হিসাবে, আর বাংলাদেশ সরকার হিসাবে মাত্র 700 জন। কই 8-10 লাখ সিরিয়ায়, কই বাংলাদেশে হলে 1014 জন বা 600 জন। তো খুব সহজে এটাকে নিয়ন্ত্রণ করতে পারতো। যাই হোক, ডিপ স্টেটের কারণে বা অন্য কোনো শক্তি পিছনে ছিল, যে কারণে এগুলো হয়নি, বিশাল বড় একটা পলিটিক্স এখানে হয়ে গেছে। তো এখন শেখ হাসিনা চলে গেছে, এখন যারা কিনা শেখ হাসিনাকে সরাইছে, তো তারা ভাবছিল যে শেখ হাসিনা আসার পর, চলে যাওয়ার পর নতুন যে সরকার আসবে, তারা মনে হয় একটু তাদের সাথে একটু খেলাধুলা হবে ঠিকঠাক মতো, কিন্তু দেখা গেল সেটাও হচ্ছে না। এখন বাংলাদেশে যে রয়েছে আর কি, সেন্ট মার্টিন দ্বীপ আছে, আর ওখানে যে বার্মার সাথে যে মানবিক করিডোর বলেন বা এই করিডোর সেই করিডোর, যে করিডোর বলেন না, এগুলো নিয়ে কাহিনী হচ্ছে, এগুলোর ব্যাপারে কোনো ডিসিশন আসা যাচ্ছে না সেন্ট মার্টিন না ওই আরাকানের ইদিয়া, ওই মানবিক করিডোর দিয়া। তো যে কারণে মনে হয়, আমার কাছে মনে হচ্ছে যে ডিপ স্টেটের বসেরা যে কারণে এই ওভারথ্রো করছিল শেখ হাসিনা সরকারকে, তো পরবর্তী সরকার দেশ সেগুলো তারা করবে, কিন্তু সেটাও তাদের হচ্ছে না। তো যার ফলে তারা এখন হয়তো ভাবতেছে, তো লাভ হইলো কি, আগেই তো ভালো ছিল, বিশেষ করে শেখ হাসিনা ভালো ছিল, অন্তত তার যা কিছু না হোক ভারতের সাথে তো সম্পর্ক ভালো ছিল, ভারতের কিছু ব্যবসা বাণিজ্য বাংলাদেশ হয়তো, বাংলাদেশের অনেক ব্যবসা বাণিজ্য ভারত দিয়ে, তো দুইটা তো ঠিকঠাক মতোই চলছে। তো যার ফলে হয়তো এতদিন 2-2.5 বছর হয়তো বা শেখ হাসিনা এটার জন্যই ওয়েট করছিল যে দেখি পরিবর্তন আসে কিনা। আমি তো বালা নিয়ে তাই তো ডিপ স্টেটকে দেখাতে চেয়েছিল যে তোমরা তো ভালো চাইছো, যাও আজ তো তোমাদের সরকার, আমরা তো উঠাইছো খেদাইছো এখান থেকে, আইসে তো তোমাদের সরকার, করো নাও এবার সেন্ট মার্টিন, নাও এবার মানবিক করিডোর, আর কি নিবার নাও, যা আছে সব কিছু নাও, কিন্তু হচ্ছে তো না, কিছুই হচ্ছে না। কারণ বাংলাদেশের মানুষ এগুলো মেনে নেবে না। এখন বর্তমান সরকারে যারা রয়েছে, তারা তাইসা যদি এগুলো করে, তাদের অবস্থা আস্ত থাকবে না, বুঝছেন। তো যাই হোক, সেটা হচ্ছে না। তো এখন ইয়েরা ভাবতেছে, ডিপ স্টেটের লোকজন বা বসেরা ভাবতেছে, তো আগেই তো ভালো ছিল, শেখ হাসিনা ভালো ছিল, হয়তো বা শেখ হাসিনাকে এইভাবে হয়তো তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, ম্যাডাম আপনি তো ঠিক ছিলেন, তাহলে খামাখা এতগুলো পয়সা খরচ করলাম, মাঝখান থেকে কিছু পোলাপান মারা গেল, তো আপনি ভালো ছিলেন, আসেন চলে আসেন। হয়তো আমি হয়তো এই ধরনের কোনো গ্রিন সিগন্যাল পাইছেন, না হলে শেখ হাসিনা ভেরি ইন্টেলিজেন্ট লেডি। 17টা বছর শাসন করা সহজ কোনো কথা না, বুঝছেন। আর বর্তমান যে সরকার আছে, এটা তো তাসের ঘরের মতো, বুঝছেন। যে কোনো একটা বড় আন্দোলন হলে সরকার পড়ে যাবে, বিশ্বাস হয় না আপনাদের? বর্তমানে যে বিএনপি সরকার আছে, এটা সরকারকে দেখে আপনাদের কাছে মনে হয় খুব একটা স্ট্রং সরকার, শেখ হাসিনার তুলনায় মোটেও না। তো যে কোনো ছোট বড় একটা আন্দোলন দেখবেন হঠাৎ করে সরকার পেরে গেছে। তো যে কারণে আমার কাছে মনে হচ্ছে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে শেখ হাসিনা, যে ম্যাডাম দেশে আসেন, কোনো সমস্যা নেই, আপনি কি করবেন, করবে তো করতে দেন, আমি তো তাই না, আমরা আছি, উই আর বিহাইন্ড ইউ, আমরা তো আছি আপনার পিছনে, কোনো সমস্যা নেই। জেলখানে যাবেন দেন, আর জেলখানে আপনার জন্য সবকিছু রেডি আছে, সব কিছু খানা দানা ভালো চলবে, সব ঠিক আছে। আপনি জেলখানে যাবেন 2-4-6 মাস, তারপর দেখেন না কি হয়, কাহিনী আরো হবে। এই লোক অবস্থা। তো শেখ হাসিনা যখন বলে বাংলাদেশে আসবে, বুঝছেন, ভাববেন এটা শেখ হাসিনার কথা না, কে বা কারা শেখ হাসিনা দিকে এটাকে করাচ্ছে, বা আরেকজনের ভাষা শেখ হাসিনা দিকে বলা হচ্ছে, বুঝছেন। বিরাট বড় একটা গ্রিঙ্গি এখানে হচ্ছে, ভালো মন্দ আল্লাহ তাআলাই জানে, বুঝছেন কি হচ্ছে। তো যাই হোক, ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে এসে দলের সিনিয়র নেতাদের নিয়ে আত্মসমর্পণ করবেন। এই ঘোষণার মধ্য দিয়ে তার ফিরে আসাটা কতটুকু নিশ্চিত, নিশ্চয়ই সেই বিষয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে রয়েছি। একমাত্র শেখ হাসিনাই ভালো করে জানেন যে তিনি ফিরবেন কিনা সত্যি। কিন্তু তার এই এক ঘোষণাতেই এর মধ্যে অনেকে ভয়ে, আতঙ্কে তার ফিরে আসাটা ঠেকাতে আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। তার স্পষ্ট নমুনা আমরা খুঁজে পাই আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে। তিনি
নতুন করে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ফিরে আসবেন, তাকে হত্যা করা হলেও। সেটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম আবার রয়টার্সের রেফারেন্স দিয়ে তারা নিজেদের মতো করে রিপোর্ট করেছে। আল জাজিরাও রিপোর্ট করেছে। আল জাজিরা রিপোর্টে কী বলা হচ্ছে একটু খেয়াল করে দেখুন। এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার ফিরে আসাটা বাংলাদেশের রাজনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টায় বড় ধরনের ধাক্কা দিতে পারে। উল্লেখ্য, 2024 সালে তার ক্রমবর্ধমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এক গণ অভ্যুত্থান হয়েছিল। ছাত্র নেতৃত্বাধীন সেই আন্দোলন দমনে চালানো প্রাণঘাতী দমনপীড়ন ব্যর্থ হওয়ার পর তিনি দেশ থেকে পালিয়ে যান। শেখ হাসিনা এর আগে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় তিনি ফিরে আসবেন। আর রয়টার্সকে তিনি স্পষ্ট করে বলেছেন ডিসেম্বরের মধ্যেই ফিরবেন এবং তার দলের সিনিয়র নেতাদের নিয়ে আত্মসমর্পণ করবেন। এনডিটিভির ওই সাক্ষাৎকারের রিপোর্টটিও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, গালফ নিউজ, রয়টার্স, জাপানের নিক্কেই এশিয়া, পাকিস্তানের ডন, আরও অনেক গণমাধ্যমও তারা রিপোর্ট করেছিল, এবারও করেছে। কিন্তু কোনো মিডিয়ায় আল জাজিরা যে ধরনের মন্তব্য করলো আর কোথাও আসেনি এ ধরনের মন্তব্য। মানে রাজনীতিকে স্থিতিশীল করার যে প্রচেষ্টা বাংলাদেশে শুরু হয়েছে সেটিতে ধাক্কা লাগবে। তার মানে আল জাজিরা কি বলতে চাইছে? শেখ হাসিনার বিচার করার প্রয়োজন নেই, শেখ হাসিনার দেশে আসার প্রয়োজন নেই। আমরা তো সবাই চাই যে শেখ হাসিনা যদি অপরাধী হয়ে থাকেন তার বিচারটি হোক, তিনি মামলা সরাসরি ফেস করুন। সরকারি পর্যায় থেকেও সেটি বলা হচ্ছে, এবং সেই বলার মধ্যে ডেপথ কতটুকু, গভীরতা কতটুকু, সেটি নিয়েও তো প্রশ্ন উঠেছে। এখন আল জাজিরার এই বক্তব্য নিয়ে কেন খণ্ডন করার চেষ্টা করছে বিষয়টা, যে আন্তর্জাতিকভাবে তার ফিরে আসা ঠেকানোর জন্য একটা প্রচেষ্টা এর মধ্যে শুরু হয়েছে, একটু খেয়াল করুন। সেটা হচ্ছে যে আল জাজিরা যদি শেখ হাসিনার ঘোষণা সম্পর্কে কোনো বিশ্লেষকের মন্তব্য নিয়ে সেটিকে কোট করত তাদের নিউজের মধ্যে, সেটি গ্রহণযোগ্য ছিল। যে নিউজের মধ্যে তো অনেকেরই ছোট করে মন্তব্য নেওয়া হয়, সেটি তো নয়। অথবা আল জাজিরার এই বিষয়টি সেটিতে প্রকাশিত কোনো মন্তব্য, প্রতিবেদন হতো বা কলাম হতো, আর্টিকেল হতো, ধরে নিতে পারতাম যে এটি কারোর ব্যক্তিগত প্রতিক্রিয়া, ব্যক্তিগত বিশ্লেষণ। কিন্তু তা তো নয়। আপনারা এই নিউজটি রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরা কন্ডেমড এক্স প্রাইম মিনিস্টার হাসিনা প্লান্স ডিসেম্বর রিটার্ন টু বাংলাদেশ শিরোনামে যে লেখাটি প্রকাশ করেছে, খেয়াল করে দেখুন। এটি নিউজ, সরাসরি নিউজ। সরাসরি কোনো প্রতিষ্ঠানের নিউজের মধ্যে এই ধরনের বক্তব্য যদি আসে, অবশ্যই সেটি আমাদের ধরে নিতে হবে এটি তাদের প্রাতিষ্ঠানিক বক্তব্য। অর্থাৎ এক্ষেত্রে আল জাজিরা তাদের যে চিন্তাধারা, তাদের যেই বক্তব্য সেটি প্রকাশ করেছে। তাহলে কেন করলো? একটা উদাহরণ দিই। আপনাদের নিশ্চয় মনে আছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক এই গণমাধ্যমটি আল জাজিরা, তারা বাংলাদেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয় সেটিকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া থামিয়ে দিতে তারা সব ধরনের পন্থা অবলম্বন করেছিল। এটা সত্য কথা, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় কিছু কিছু প্রশ্ন অভিজ্ঞ মহল থেকে উঠেছে, কিন্তু তারা কিন্তু বিচার প্রক্রিয়া একেবারে থামিয়ে দিতে বলেনি। আল জাজিরাতে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বা যাদের ফাঁসি হয়েছে তাদের সবাইকে ইসলামিক স্কলার হিসেবে উল্লেখ করতো। ওই সময় বাংলাদেশে যুদ্ধাপরাধী বিচারের যে সময়টি চলছিল সেই সময়ে অভিযুক্তদের ইসলামিক স্কলার হিসেবে তুলে ধরত। তার মানে আন্তর্জাতিক বিশ্বে এই গণমাধ্যমটি এই মেসেজ দেওয়ার চেষ্টা করছিল যে বাংলাদেশে যুদ্ধাপরাধের নামে যে বিচারটি হচ্ছে এটি আসলে তা নয়, এটি ইসলাম বিদ্বেষী মনোভাব থেকে ইসলামী পণ্ডিতদের হত্যা করা হচ্ছে। পাকিস্তানও ইসলামের দোহাই দিয়ে গণহত্যা চালিয়েছিল। আল জাজিরার সাথে তখন কাদের কানেকশন ছিল আমরা খুব ভালো করে জানি। তবে আল জাজিরা আবার শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা নিয়ে যে রিপোর্টটি করেছে রয়টার্সের বরাতে, সেখানে আবার বলছে শেখ হাসিনার ফিরে আসাটা ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে সহায়তা করতে পারে, যা তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের কারণে কিছুটা টানাপোড়েনের মুখে পড়েছিল বাংলাদেশের সাথে। একথাও স্বীকার করছে যে একাধিক মেয়াদে শেখ হাসিনার 20 বছরের শাসনকাল, একাধিক মেয়াদের আসলে তো 15.5 বছর ছিল, যাও
বলা হচ্ছে যে একাধিক মেয়াদী শেখ হাসিনার 20 বছরের শাসনকাল বাংলাদেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছে। এর ফলে লাখ লাখ মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছে এবং দেশটি তৈরি পোশাক রপ্তানিতে বিশ্ব দরবারে এক শক্তিশালী অবস্থানে উন্নীত হয়েছে। অবকাঠামো ও উন্নয়নের ক্ষেত্রে তার যুগান্তকারী অর্জনগুলো একনায়কতন্ত্রের দিকে দ্রুত ধাবিত হওয়া, রাজনৈতিক ভিন্নমতকে পরিকল্পিতভাবে দমন এবং কারচুপির নির্বাচনের মতো বিষয়গুলোর আড়ালে ঢাকা পড়ে গেছে। একথা সত্য, শেখ হাসিনার 15.5 বছরের শাসন আমলে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে তার অনেক কিছুই ওই সরকারেরই নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ড, নানান ধরনের অপকর্মের কারণে তার অনেক কিছুই ম্লান হয়ে গিয়েছিল আমাদের অনেকের কাছেই। সত্য কথা। আল জাজিরা আবার তার রিপোর্টে সরকারের বক্তব্য, বাংলাদেশ সরকারের একটি বক্তব্য তুলে ধরেছে আওয়ামী লীগের রাজনীতিকে কেন্দ্র করে। কদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একটি অনুষ্ঠানে বললেন যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তার দাফন হয়েছে দিল্লিতে, সেটি এখানে তুলে ধরা হয়েছে। তো যদি দাফন হয়েই থাকে, আল জাজিরার মতন প্রতিষ্ঠান কেন শেখ হাসিনার ফেরা ঠেকাতে তারা উপযাজক হয়ে এই ধরনের মন্তব্য করছে যে তিনি ফিরলে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হয়ে পড়বে? এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বারবার ভারত সরকারের কাছে দাবি জানানো হয়েছে। ভারত সরকার তা প্রত্যাখ্যান করেছে। তো ভারত সরকার প্রত্যাখ্যান করেছে বা মৌন রয়েছে, এটিও সত্য কথা। কিন্তু শেখ হাসিনা তো ফিরতে চাইছেন। তো শেখ হাসিনা যদি ফিরতে চান আর সরকারও যদি নিজ থেকে ভারত সরকারের কাছে বারবার তাকে ফেরত চেয়ে থাকে, তাহলে আল জাজিরাকে তার ফেরা ঠেকাতে কেন শুরুতে এই ধরনের মন্তব্য করছে? বাস্তবতা হচ্ছে, যুদ্ধাপরাধের বিচারে যে এক্সাম্পলটি আপনাদের সামনে তুলে ধরলাম আল জাজিরার ক্ষেত্রে, সেটিকে কেন্দ্র করে আমরা জানি যে আন্তর্জাতিক এই গণমাধ্যমটির সাথে বাংলাদেশে জামাতে ইসলামীর একটি ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, বা তারা লবিস্ট হিসেবে আল জাজিরাকে ব্যবহার করেছে। ঠিক এখনও আল জাজিরা সেই কাজটি করছে জামাত বা এনসিপির পক্ষ হয়ে, এটি আমার ধারণা। এবং এ কথাও তো সত্য, আমি শুরু থেকেই বলে আসছি যে শেখ হাসিনা ফেরত আসুন এটি ইউনূস সরকার চায়নি, এনসিপি এখনও চায় না, জামাত চায় না, সম্ভবত সরকারও, বিএনপি সরকারও চায় না। যা কিছু বলা হচ্ছে তার ক্ষেত্রে সবই কেবল রাজনৈতিক বাগাড়ম্বর। ভালো থাকুন সবাই। ইতিমধ্যে আপনারা সবাই দেখে গেছেন যে একটা নিউজ ইন্টারন্যাশনাল মিডিয়াতে, বাংলাদেশের মিডিয়াতে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে, রয়টার্স, টেলিগ্রাফ অ্যান্ড আদার ইম্পর্টেন্ট মিডিয়া, ব্রিটিশ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল মিডিয়া যেগুলি আছে, সেখানে একটা খবর ফলাও করে ছাপা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরে চলে যাবেন। এবং ইটস ট্রু, এবং এটা আগেও এটা নিয়ে কথা হয়েছে, কিন্তু গ্লোবাল মিডিয়া সবাই একযোগে একসাথে এই নিউজটা ছাপাচ্ছে বা এই নিউজটা পাবলিশ করছে। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এতদিন পর্যন্ত খেয়াল করবেন দেয়ার ওয়াজ সাম কাইন্ড অফ গ্যাগ অর্ডার, একটা গ্যাগ অর্ডারের মতো ছিল, অর্থাৎ ধরেন অনেকটা ধরনের একটা শ্যাডো ব্যান ছিল। শেখ হাসিনা কি বলছেন না বলছেন এগুলি বাংলাদেশের কোনো মিডিয়াতে আসছিল না, এখনো আসছে না, বা সিগনিফিকেন্ট ওয়েতে আসছে না। ইনফ্যাক্ট আওয়ামী লীগের ব্যাপারে যে কোনো নিউজই অল্টার্ড করে আসছে। আওয়ামী লীগের কাউকে মেরে ফেললে 7 জনকে একসাথে হত্যা করা হয়েছে, সেটাও কিন্তু মিডিয়াতে আসেনি, রাইট, ঠিক মতো। কিন্তু এখন খেয়াল করবেন বাংলাদেশি মিডিয়া, দালাল মিডিয়া নিউজ না দিলেও ইন্টারন্যাশনাল সকল মিডিয়া এখন আওয়ামী লীগের খবর ফলাও করে প্রচার করছে। দিজ আর ভেরি সিগনিফিক্যান্ট মুভস। এগুলি খুবই ইম্পর্ট্যান্ট একটা জেস্টার বলতে পারেন বাই দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া। এগুলির মানে হলো যে দেয়ার আর থিংস দ্যাট আর মুভিং, এবং আমি এক্সপ্লেইন করবো আজকে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তার আগে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল যদি ইউটিউবে দেখে থাকেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন পেজটা ফলো করে রাখেন, উপকার হয়। এবার আসি আসল কথায়। সো কি হচ্ছে আসলে? আপনাকে আসলেই ডিসেম্বরে আসছেন? মানে কি হচ্ছে হঠাৎ করে ইন্টারন্যাশনাল মিডিয়া মানে শেখ হাসিনাকে নিয়ে নিউজ করছে কেন? কেন হঠাৎ করে সবার একটু তোড়জোড় শুরু হয়ে গিয়েছে? ওয়েল, হিয়ার মি আউট। আপা ডিসেম্বরে বাংলাদেশে আসবে, এটা মোটামুটি কনফার্ম। এটা আগেই কনফার্ম হয়েছে, উনি নিজের মুখেই বলেছে, ইন্টারন্যাশনাল মিডিয়া এখন কনফার্ম করছে। আরও একটা জিনিস যেটা প্রথম দিকে বলা হয় নাই, বা এর আগেই যখন নিউজটা আসছিল বিভিন্ন জায়গায়, তখন বলা হয় না, এখন বলা হচ্ছে, সেটা হচ্ছে আপা খালিয়াতে আসবেন না, অর্থাৎ আপা একা আসবেন না, আপার সাথে আপার কলিগ, অন্যান্য পলিটিক্যাল লিডার, সিনিয়র লিডার্স যারা আছেন তারা আসবেন। অনেকেই অনেকভাবে জিনিসটাকে দেখবেন যে ন্যারেট করার চেষ্টা করবে। অচিরেই দেখবেন বিএনপির কিছু মন্ত্রী বা প্রেস বা এই ধরনের উইং থেকে কথা বলবে। তারা বলবে হচ্ছে যে সারেন্ডার করতে আসবে, অনেকে বলবে জেলে চলে যাবে, অনেকে বলবে সাজা হবে অ্যান্ড অল দ্যাট। আমি আপনাদের একটা কথা বলি, আমার অ্যানালিসিস। শেখ হাসিনা আপা
দেশে যখন আসবেন উনি তো খালি হাতে আসবেন না, দ্বিতীয়ত উনি প্রস্তুতি নিয়ে আসবেন। উনি জানেন উনি কি করছেন, কখন করছেন, কোথায় করছেন। জিওপলিটিক্যালি কিছু একটা শিফট হচ্ছে, এই শিফটটা নট ভেরি গুড ফর বিএনপি, জামাত অ্যান্ড অল দ্যাট। ডেফিনেটলি মানুষের চোখ আস্তে আস্তে খুলে যাচ্ছে এবং শেখ হাসিনা বা আবার সেই কনফিডেন্টটা এখন অনেক বেশি স্ট্রং। আমাদেরও সেই কনফিডেন্সটা এখন অনেক বেশি স্ট্রং যে বাংলাদেশের মানুষের চোখ খুলে গেছে। বাংলাদেশে আসলে জুলাই আগস্টে কী হয়েছে, তার পরবর্তীতে কী হয়েছে, ইউনুস কী করেছে, এসব নিয়ে এখন সবাই মুখ খুলছে। বাংলাদেশের সাধারণ মানুষ মুখ খুলছে, ইন্টারন্যাশনাল মিডিয়াও মুখ খুলছে। বেশিক্ষণ চুপ করে বসে থাকতে পারছে না, কারণ অনেক কিছুই তাদের গায়ের উপর এসে পড়ছে। যেমন ধরেন ডক্টর ইউনুসের কারণে হামে এতগুলি শিশু মারা গেল, সবাই চুপ করে বসে থাকতে পারছে না, কারণ এগুলি চলে আসছে, এগুলির জন্য প্রেশার ক্রিয়েট হচ্ছে। এছাড়াও বাংলাদেশে জঙ্গি সন্ত্রাসীতে ভরে গেছে এই মুহূর্তে। বাংলাদেশকে শাসন করছে আসলে বিভিন্ন ধরনের জঙ্গি সন্ত্রাসী গ্রুপ, রেডিক্যাল গ্রুপ, এবং এটা খুবই ভিজিবল। কখনো কখনো বাংলাদেশের রাস্তাঘাটে জঙ্গিদের পতাকা দেখা যাচ্ছে, আইসিসের পতাকা দেখা যাচ্ছে। বাংলাদেশে টার্কিশ ইন্টেলিজেন্সের পেনিট্রেশন, পাকিস্তানি ইন্টেলিজেন্সের পেনিট্রেশন, বিভিন্ন ধরনের রেডিক্যাল গ্রুপ যেগুলি আছে, জঙ্গি গ্রুপ যেগুলি আছে, উগ্রপন্থী গ্রুপ যেগুলি আছে, ধর্মীয় উগ্রপন্থী গ্রুপ, এগুলি এখন বাংলাদেশে একেবারে ওপেন অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। এই জিনিসগুলো ওয়েস্টার্ন যে লবি গ্রুপ আছে, সেই লবি গ্রুপের চোখেও লাগছে। ওয়েস্টার্ন যে সমস্ত ডেমোক্রেটিক দেশগুলি আছে তাদেরও মাথায় বাড়ি দিচ্ছে, কারণ ডক্টর ইউনুসকে অকুণ্ঠ সাপোর্ট দিয়েছিল এই ওয়েস্টার্ন ডেমোক্রেসিগুলি, বিভিন্ন দেশ, ইউরোপ বলেন, আমেরিকা বলেন। এখন তারা ধীরে 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 পিছিয়ে হাঁটছে, কারণ এই সমস্ত গ্যাড়াকুলে তাদের ফেসে যাওয়ার একটা বড় সুযোগ আছে। হ্যাঁ, তারা ফাঁসলে কি হতে পারে, খুব একটা বেশি কিছু হবে না। ইউরোপ কি ইয়ে হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে না, আমেরিকা কি ধ্বংস হয়ে যাবে না, বাট তাদের এই সমস্ত কার্যকলাপগুলো তাদের দেশের জনগণের উপর একটু ইফেক্ট ফেলে। ইউরোপের মানুষজন দেখছে যে ইউরোপের লিডাররা বাংলাদেশে একটা রেডিক্যাল গভর্নমেন্টকে, একটা জঙ্গি গ্রুপকে সাপোর্ট দিয়ে আসছে, অথচ ইউরোপে তারা এই সমস্ত রেডিক্যালিজম, জঙ্গি, এই সমস্ত এগুলি নিয়ে যুদ্ধ করতে করতে হয়রান হয়ে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশে উল্টা তারা সাপোর্ট দিচ্ছে, জামাত শিবিরকে সাপোর্ট দিচ্ছে। সো এটা এখানকার ইউরোপের যে সমস্ত সাধারণ মানুষজন আছে তারা এগুলি খেয়াল করছে, তারা এগুলি দেখছে, এবং তারা নিজেরাই এখন প্রশ্ন করছে যে কি ব্যাপার, আমাদের দেশের গভর্নমেন্টগুলি এত হিপোক্রিট, এত বড় হিপোক্রিট কেন, এখানে এত হিপোক্রেসি কেন হচ্ছে, কেন ইউরোপে তাদের গভর্নমেন্ট রেডিক্যাল জিহাদি, এরপরে রেডিক্যাল অর্গানাইজেশন যেগুলি আছে, আইসিস বলেন, মুসলিম ব্রাদারহুড বলেন, এই সমস্ত অর্গানাইজেশনগুলোর পিছিয়ে লেগে থাকে সারাদিন এবং সন্ত্রাসের বিরুদ্ধে সারাক্ষণ যুদ্ধ করে, সেখানে আবার বাংলাদেশের মতো একটা দেশে গিয়ে কেন সন্ত্রাসীদের সাপোর্ট দিয়ে আসছে, সাপোর্ট দিচ্ছে কেন? আমেরিকাতেও ঠিক একই ব্যাপার ঘটছে। আমেরিকানরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে কতগুলি দেশ ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে আমেরিকান অ্যাম্বাসেডর পিটার হাসের থ্রুতে আমেরিকান একটা লবি গ্রুপ, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন বাংলাদেশে সন্ত্রাসীদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। এই জিনিসগুলো আপনি যতই দমিয়ে রাখেন না কেন, আজ থেকে যদি 15-20 বছর আগে হতো তখন দমিয়ে রাখা যেত, কেউ কিছু বলতো না। বাট এই মুহূর্তে এগুলি সবই চোখের সামনে ভাসছে, সাধারণ মানুষ দেখছে। ফেসবুক বা টুইটারের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছুই গোপন থাকছে না, এভরিথিং ইজ সো ভিজিবল, এবং দে আর বিং ভেরি এম্বারাসড। তাদেরকে সরাসরি এই ধরনের প্রশ্নগুলি এখন করাও যায়। আমি নিজেও করেছি। আমি নিজেও ইউরোপের কয়েক জায়গায় কিছু কিছু মানুষকে সরাসরি প্রশ্ন করেছিলাম যে এখানে তোমাদের স্ট্যান্সটা এরকম, বাংলাদেশি কি কেন স্ট্যান্সটা ডিফারেন্ট হয়ে গেল? তখন তারা কিন্তু প্রপারলি জবাব দিতে পারে না। জুলাই আগস্টের ঠিক পরপর যখন আমি এই প্রশ্নটা করতাম, তখন তাদের একটা ছিল, তাদের একটা কথা ছিল, যাই বলি তারা একটা কথা বলতো, না সরি বলতে হবে, না আওয়ামী লীগকে দুঃখ প্রকাশ করতে হবে, আওয়ামী লীগকে সরি বলতে হবে, এগুলি বলতো। যত দিন গড়াচ্ছে তাদের সেই জবাব দেওয়ার ফোর্সটা অনেক কমে যাচ্ছে, অনেক কমে গেছে। এখন তারা এগুলি বলে না, এখন হয় তারা জবাব দিবে না অথবা অন্যদিকে চলে যাবে। আপনারা খবর নিয়ে দেখতে পারেন, আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফোরামে এগুলো নিয়ে কথা বলেছি। হ্যাঁ, আমি এখন ফটো সেশন করি না বা ভিডিও রেকর্ড করি না, কোনো একটা বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে সেলফি তুলে বলে অনেক কিছু করে ফেলেছি, নাথিং লাইক দ্যাট। বাট পার্সোনাল মানে পাওয়ারে, বা পার্সোনাল পাওয়ার না, পার্সোনাল কমিউনিকেশন যেটা বলে, সেটার থ্রুতে আমি যত জায়গায় পেরেছি একই কথা জিজ্ঞেস করেছি। এবং এটা আসলে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে টুইটারে পোস্ট দিয়েছি বা অন্যান্যরা পোস্ট দিয়েছে, আপনারা দিয়েছেন, এগুলির কিন্তু তারা জবাব দিতে পারে না। তুরাগ হত্যাকাণ্ডে যখন এতগুলি আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরে ফেলা হলো, এগুলো নিয়ে কোনো হিউম্যান রাইটস অর্গানাইজেশন কথা বলে নাই। পরবর্তীতে আমি একটা ইংলিশ ভিডিও বানিয়েছিলাম এবং সরাসরি ইন্টারন্যাশনাল কমিউনিটি, এই আপনার বিভিন্ন হিউম্যান রাইটস গ্রুপ, এগুলিকে আমি প্রেশার দিয়েছিলাম টুইটারে, যেখানে সবাই দেখবে, ফেসবুকে, এবং এর পরবর্তীতে তারা আবার এগুলো নিয়ে কোনো নাড়াচাড়া করেছে। সো এগুলির মানে হচ্ছে যে আই এম নট ডুইং এনিথিং, সময়টা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, সব কিছু বদলে যাচ্ছে, পিপল আর সিইং, সবাই দেখছে, দেশের মানুষও দেখছে, আবার দেশের বাইরের মানুষও দেখছে, যারা ইউনুস গভর্নমেন্ট এবং এই তারেক জিয়া এদেরকে সেট আপ করেছে,
তাদেরকেও এখন প্রশ্ন ছুড়ে দিচ্ছে। প্রশ্ন কিন্তু সবাই করছে, বিশেষ করে জাতিসংঘের ভূমিকা, পিটার হাসের ভূমিকা, আমেরিকান এম্বাসির ভূমিকা, সারা কুকের ভূমিকা বাংলাদেশের এই জুলাই আগস্টের পটভূমিতে, এগুলো নিয়ে এখন বড় বড় প্রশ্ন হচ্ছে। আমি এমনও শুনেছি কারো কারো বিরুদ্ধে ইন্টারনাল ইনভেস্টিগেশন হচ্ছে, কিন্তু সেই ব্যাপারগুলি আমি পাবলিকলি বলতে পারবো না। দে আর গ্যাগ অর্ডার্স, এগুলি হয়তো ক্লাসিফাইড ইনফরমেশন, বা হচ্ছে কি হচ্ছে না এটা কিছু মানে কনফার্ম হওয়ার আগে আমি বলে দিলে প্রবলি প্রবলেম হতে পারে। এন্ড অফ দ্য ডে আপা যে বাংলাদেশে আসবে, ইটস জাস্ট যে উনি এমনি বলছে তা না, ওনার বলতে ইচ্ছা করছে তা না। উনি ওভাবে চিন্তা ভাবনা করেই সবকিছু সেট আপ করে ন্যাশনাল পলিটিক্স, ডোমেস্টিক পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্স সবকিছু বিচার বিবেচনা করে উনি ডিসেম্বরে বাংলাদেশে আসছেন। এবং খালি হাতে আসছেন না, ওনার সাথে অন্যান্য নেতাকর্মীরাও থাকবেন, সেই সাথে বাংলাদেশের জনগণের জন্য কিছু না কিছু নিয়ে আসছেন উনি। এটা একেবারে ফর শিওর। কারণ দেশের এই মুহূর্তে দেশের যে অবস্থা, আমার মনে হয় দেশকে ওই জায়গা থেকে উঠানো অসম্ভব, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি এদের জন্য। দেশকে মানে একেবারে টেনে টেনে আরও নিচের দিকে নামানোর চেষ্টা করছে তারা। এবং বাংলাদেশের মানুষ সাফার করছে ইন অল কাইন্ড অফ সিচুয়েশন। গরম বেশি পড়লে সাফার করে, বৃষ্টি বেশি পড়লে সাফার করে, আইন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, ইকোনমি বলেন, ব্যবসায়ীরা বলেন, সাধারণ মানুষ বলেন, একেবারে দরিদ্র মানুষ বলেন, ধনী মানুষ বলেন, স্টুডেন্টস বলেন, আই মিন ইন অল ক্যাটাগরি মানুষ সাফার করছে। মানুষের এই সাফারিংস মানে আস্তে আস্তে খুব ডেঞ্জারাস একটা লিমিট চলে গেছে, সেই ডেঞ্জারাস লিমিটও পার করে ফেলছে। এটা বিএনপিও জানে, এটা কারেন্ট গভর্নমেন্টও জানে, সেই সাথে এদের যারা দোসর আছে তারাও জানে। এবং বাংলাদেশে যদি কিছু হয় শেষ পর্যন্ত, এটা কিন্তু যে শুধু বাংলাদেশের মানচিত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা না, এটা আশেপাশে ছড়াবে। এটা একেবারে ধরেন আমেরিকা পর্যন্ত ছড়াবে, নট ইন টার্মস অফ ফিজিক্যালি বাট জিওপলিটিক্যালি বাংলাদেশে যা হয়েছে এটাকে একটা ম্যাসিভ ফেলিউর হিসেবে অলরেডি বিবেচনা করা হচ্ছে। এবং পশ্চিমা দেশগুলো যারা এগুলিতে সমর্থন দিয়েছিল তাদের কাছে এখন একটা ঘায়ের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারা এই রেসপন্সিবিলিটি থেকে কখনো ব্যাক আউট করতে পারবে না। তাদের হাতে এখন একটাই উপায়, যেভাবে সব নষ্ট করেছে সেইভাবে এখন সব ঠিক করতে হবে। আমি অনেক কিছু বললাম, এগুলি বলতে পারেন যে আমার ব্যক্তিগত অ্যানালিসিস, আবার এটাও বলতে পারেন যে আই এম সেইং অল দিস থিংস ফ্রম মাই এক্সপেরিয়েন্স, ফ্রম মাই কমিউনিকেশন, এবং হয়তো আরও অনেক কিছু, ইউ নেভার নো। বাট আমার মনে হয় দিজ আর দ্য রাইট এক্সপ্লেনেশন, এবং আমরা এখন ওদিকেই যাচ্ছি আশা করি। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।